দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাদর সম্ভাষণ। আজ উপস্থিত হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে। তোমরা জানো যে এখন এই করোনা পরিস্থিতিতে যেহেতু স্কুল কলেজ বন্ধ, তাই পড়াশোনা তো আর থেমে নাই। এই পড়াশোনা হচ্ছে বিভিন্ন সিস্টেমে, অনলাইনে হচ্ছে, তারপরে হচ্ছে ইউটিউবে আমরা পড়াশোনা করছি, বিভিন্ন অনলাইন ক্লাস হচ্ছে এবং জানো যে সরকার আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, বিভিন্ন ক্লাসের অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছে। তো আমরা এমন একটি ক্লাসের অ্যাসাইনমেন্টে আজকে হাজির হয়েছি তোমাদের সামনে এবং এই অ্যাসাইনমেন্ট হচ্ছে ক্লাস নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস 9-এর গণিত নিয়ে আমি আসছি তোমাদের সামনে। তো বুঝতে পারছো আজকে ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো ক্লাসটি শুরু করি। শুরু করার আগে একটি কথা বলে রাখি, আমাদের এই যে চ্যানেলটি টেকনিক ইজি এডুকেশন, এই চ্যানেলে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তুমি যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করো তাহলে তুমি যে সুবিধাটা পাবে সেটা হলো পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের প্রায় 9000+ শিক্ষামূলক ভিডিও আছে। এই ভিডিও থেকে তুমি তোমার প্রয়োজনীয় লেসনটা খুঁজে পেতে পারো। তাহলে চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। তাহলে দেখো, নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ দিয়েছিল সেই কাজের প্রথম প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন একে বলা হয়েছে PQR একটি সমবাহু ত্রিভুজ এবং PS QR এর উপর লম্ব। প্রশ্ন কতে বলেছে PQ যদি 3 সেন্টিমিটার হলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল নির্ণয় করো। এবং প্রশ্ন খতে বলেছে কি, প্রমাণ করো যে PQ প্লাস PR ইজ গ্রেটার দ্যান 2PS। এবং প্রশ্ন গতে বলেছে প্রমাণ করো যে 4PS PS স্কোয়ার ইকুয়ালস 3PR স্কোয়ার। তাহলে চলো আমরা প্রথমে প্রশ্ন কয়ের সমাধান করি, তারপর পর্যায়ক্রমে খ এবং গয়ের সমাধান করব। প্রশ্ন কতে দেয়া ছিল আমাদের উদ্দীপকে PQ সমান 3 সেন্টিমিটার। আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এটি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে হলো যে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে PQ এর মান যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এখানে যে কটা বাহু আছে অর্থাৎ ত্রিভুজের 3টি বাহু, এই 3টি বাহুর প্রত্যেকটির মান হচ্ছে 3 সেন্টিমিটার। তাই আমি ধরে নিয়েছি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য PQ সমান QR সমান PR সমান A, এটা ধরে নিয়েছি, ইকুয়ালস টু 3 সেন্টিমিটার। এটা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু A স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমার ক্ষেত্রফলের সূত্র, √3/4 ইন্টু A স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আমি বাহুর দৈর্ঘ্য জানি 3 সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্যের পরিবর্তে আমি 3 সেন্টিমিটার অর্থাৎ 3 লিখতে পারি। এর উপরে স্কোয়ার থাকায় 3-এর উপরে একটা স্কোয়ার হবে। 3 স্কোয়ার করলে হয় 9 এবং 9-এর সাথে যদি √3 গুণ হয় তাহলে 9√3/4। এটা যদি আমি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে যে মানটা আসবে সেটা হবে 3.897 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল 3.897 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। চলো আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করি। তাহলে এখন আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান করার আগে আমাদের একটা চিত্র আঁকতে হবে। আমাদের যে উদ্দীপকের তথ্য ছিল সেই তথ্যের আলোকে একটি চিত্র এঁকেছি। PQR হচ্ছে আমার ত্রিভুজ এবং PSটা QR এর উপরে লম্ব। প্রমাণ করতে হবে যে PQ প্লাস PR ইজ গ্রেটার দ্যান 2PS। তাহলে আমাদের একটু অঙ্কন করার প্রয়োজন প্রমাণের জন্য। তাহলে অঙ্কনে কি করছি আমি, PSকে E পর্যন্ত বর্ধিত করি, অর্থাৎ PS বাহুকে E পর্যন্ত বর্ধিত করি, এমনভাবে বর্ধিত করি যেমন PS সমান ES হয়। এই E এবং R কে যোগ করি। এবার প্রমাণে চলে যাই। প্রমাণের প্রথম ধাপ, ত্রিভুজ PQS, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ তোমরা, এবং ত্রিভুজ RSE, এই যে দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করার টার্গেট নিব। তাহলে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ PQS এবং ত্রিভুজ RSE এর মধ্যে দেখো QS সমান RS কেন? কারণ হচ্ছে এই যেহেতু লম্ব, সমবাহু ত্রিভুজের কোন একটা কোণ থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব টানা হয় তাহলে সেই লম্বটি ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুকে সমান 2 ভাগে ভাগ করে দেয়। তাহলে যেহেতু এসটা হচ্ছে QR এর মধ্যবিন্দু, তাহলে এই পাশে যা হবে এই পাশেও তাই হবে। তাই লিখতে পারি QS ইকুয়ালস টু RX। এবং PS সমান ES কেন আমরা অঙ্কনের সময় বলেছিলাম, তাই অঙ্কন অনুসারে এটির সমান। এবং কোণ PSQ ইকুয়ালস কোণ RSE কেন সমান? এরা বিপ্রতীপ কোণ। আমরা জানি বিপ্রতীপ কোণ পরস্পর সমান। একটি ত্রিভুজের 3টি উপাদান অপর একটি ত্রিভুজের 3টি উপাদান যদি পরস্পর সমান হয় তাহলে সেই দুইটি ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি। সুতরাং ত্রিভুজ PQS সর্বসম ত্রিভুজ RSE। তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে গেল। চলো আমরা দ্বিতীয় ধাপে যাই।
ধাপ 2তে এখন আমি ত্রিভুজ পি আর ই অর্থাৎ ত্রিভুজ পি আর ই, এই যে বড় ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ মাঝখানের এই দাগটাকে কল্পনা করো নাই, এই দাগটা বাদ দিয়ে ত্রিভুজ পি আর ই, এই ত্রিভুজটা নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে ত্রিভুজ পি আর ই এর মধ্যে দেখো পি আর প্লাস ই আর, যদি আমি এই বাহুটা এবং এই বাহুটাকে যোগ করি তাহলে পি ই এর চেয়ে বড় হবে। তাহলে আমি বলতে পারি পি আর প্লাস ই আর ইজ গ্রেটার দ্যান পি ই, কারণ কি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তাহলে এখন আমরা পি আর প্লাস কিউ আর, এই ই আর এর পরিবর্তে কিউ আর লিখতে পারি ইকুয়ালস টু পি এস, এই পি ইকে আমি ভেঙে পি এস প্লাস ইএস এ লিখতে পারি, পি এস প্লাস ইএস যোগ করলে হয় পিই, তাহলে পি ইকে আমি ভেঙে এভাবে লিখতে পারি। তাহলে এই পি কিউটা পরে ছিল, এটাকে সামনে লিখি কারণ আমাদের প্রমাণ এমন ছিল যে পি কিউটা আগে থাকবে। তাহলে পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দ্যান পি এস ইএসকে, এই ইএসকে পি এস দিয়ে কনভার্ট করা যায়, যেহেতু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম ছিল, তার মানে এই বাহু আর এই বাহু তো সমান, তাহলে আমি চাইলে ইএস এর পরিবর্তে পি এস লিখতে পারি। তাহলে পি এস আর পি এস যোগ করলে হবে 2PS, তাহলে অতএব পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দ্যান 2PS। এটাই আমাদের প্রমাণ ছিল, এটা প্রমাণিত। তাহলে চলো এবার প্রশ্নে গয়ের সমাধান করি। প্রশ্ন গতে বলেছে প্রমাণ করো যে 4PS² ইকুয়ালস টু 3PR²। তাহলে আমি একটা ত্রিভুজ আঁকলাম, যে ত্রিভুজ হচ্ছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ যার পিএসটা কিউ এর উপর লম্ব, পিএস বাহু কিউ আর এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে 4PS² ইকুয়ালস টু 3PR²। তাহলে প্রমাণের প্রথম ধাপ, যেহেতু পিএসটা কিউ আর এর উপরে লম্ব এবং কিউএস ইকুয়ালস টু আর এস বা কিউ আর ইকুয়ালস টু কিউ আর, এই যে কিউ থেকে আর পর্যন্ত কিউ আর ইকুয়ালস টু 2RS, যেহেতু পিএস সমান আর এস, তাহলে কিউ আর এটাকে আমরা এই ভাগ এবং এই ভাগ দুই ভাগকে এক করে একসাথে লিখতে পারি 2RS ইকুয়ালস টু PR, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এখানে তাহলে কিউ আর সমান লিখছি 2RS এবং সমান আবার লেখা যায় PR। আবার সমকোণী ত্রিভুজ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে যেহেতু এটা লম্ব, সমকোণী ত্রিভুজ PRS, ত্রিভুজ PRS, এই ত্রিভুজটাকে নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে সমকোণ ত্রিভুজ PRS এই যে কোণটা অর্থাৎ এস কোণটা PSR সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ, যেহেতু এটা সমকোণ, এবং অতিভুজ হচ্ছে PR। তাহলে যদি এটা সমকোণ ত্রিভুজ হয় তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্রকে অ্যাপ্লাই করতে পারি। ধাপ 3, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যে আমরা কি জানি? পিথাগোরাসের যে সূত্র ছিল সেটা আমরা জানি যে অতিভুজের বর্গ করলে তা ভূমি এবং লম্বের বর্গের যোগফলের সমান হয়। তাহলে আমরা বলতে পারি এখানে অতিভুজ হচ্ছে PR, তাহলে PR² ইকুয়ালস টু PS² প্লাস RS², অর্থাৎ অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ। তাহলে PS² ইকুয়ালস টু PR²। এখানে আমি একটু পক্ষান্তর করেছি, এটা হচ্ছে প্লাস ছিল, সাইড পরিবর্তন করার ফলে মাইনাস হয়ে গেছে। সবাইকে 4 দিয়ে গুণ করছি আমি, 4 দিয়ে গুণ করলে কি হয়, এখানে একটা 4PS² হয়ে যায়, 4PR² হয়ে যায় এবং 4RS² হয়ে যায়। এইখানে তেমন কিছুই করিনি, যা ছিল পুরোটাই বসিয়ে দিয়েছি, মাইনাস এই যে RS² টু 4RS², এটাকে আমি লিখছি 2RS এর হোল স্কোয়ার, কারণ 2 এর স্কোয়ার করলে 4 হয় আর এদের স্কোয়ারটা একবারে বাইরে দিয়ে দিলাম। এখন তোমরা খেয়াল করো যে RS 2RS এর পরিবর্তে লেখা যায় PR, তাহলে 2RSকে উঠিয়ে দিয়ে আমি লিখতে পারি PR। তাহলে 4PR থেকে যদি PR মাইনাস করে দিই তাহলে থাকে হচ্ছে 3PR²। তাহলে আমার প্রমাণ হয়ে গেল যে 4PS² ইকুয়ালস টু 3PR²। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করো, এবং আমাদের আরও কয়েকটি চ্যানেল আছে, টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ এবং টেকনিক ইজি এডুকেশন MCQ এবং টেকনিক ইজি এডুকেশন লাইভ। তোমরা যদি এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের পরীক্ষার যে সকল কোশ্চেন আছে, যে ক্রিয়েটিভ কোশ্চেন কী ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে সেই সকল প্রশ্নগুলো পেয়ে যাবে। এখানে দেশের স্বনামধন্য শিক্ষকরা এবং অভিজ্ঞ শিক্ষকরা তাদের ভিডিও করে থাকেন। এবং MCQ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তোমরা বিশেষ করে ম্যাথ এবং অন্যান্য সাবজেক্টের MCQ প্রশ্নগুলো পেয়ে যাবে, সেগুলো সমাধান কত সুন্দর করে অল্প সময়ের মধ্যে সমাধান করা যায় সেই টেকনিকগুলো তোমরা শিখতে পারবে। এবং
এই ভিডিওর শেষে যে আমরা যে আজকে যে অ্যাসাইনমেন্ট করছি সেগুলোর যে স্ক্রিনশট আকারে স্লাইড আকারে যাবে, তোমরা চাইলে সেখান থেকে স্ক্রিনশট নিতে পারো। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী সৃজনশীল প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা দেখি যে প্রশ্ন 2-এ কী বলা আছে। সৃজনশীল প্রশ্ন 2, যে ত্রিভুজ DEF এ DE ইজ গ্রেটার দ্যান EF এবং EOF কোণ EOF এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে P বিন্দুতে এবং বহি দ্বিখণ্ডক দ্বয় পরস্পরকে Q বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রশ্ন কতে বলেছে কোণ D = 40 ডিগ্রি হলে কোণ EPF এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। প্রশ্ন খতে বলেছে বর্ধিত EP DF কে M বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ DME স্থূলকোণ। প্রশ্ন গতে বলেছে প্রমাণ করো যে কোণ EQF = 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ D। তাহলে চলো প্রথমে আমরা প্রশ্ন ক এর সমাধান করি। প্রশ্ন কতে যে আমাদের যে উদ্দীপকের তথ্য দেওয়া ছিল যে ত্রিভুজ DEF, আমরা সেই ত্রিভুজটা আঁকি, ত্রিভুজ DEF, এবং যেখানে DE বাহুটা EF বাহু থেকে বড়। তোমরা দেখো যে এই DE বাহুটা EF বাহু থেকে বড়। কোণ E এবং কোণ F, কোণ E এবং কোণ F কে সমদ্বিখণ্ডন করা হয়েছে। সমদ্বিখণ্ডন করলে আমরা যে দুইটা সরলরেখা পাই, সেই দুইটা সরলরেখা পরস্পরে P বিন্দুতে মিলিত হয়। দেখতে পাচ্ছি এটা হচ্ছে P বিন্দু। তাহলে আমরা তথ্য অনুযায়ী চিত্রটি এঁকে ফেললাম। আমাদেরকে বলা হয়েছে কোণ EPF এর পরিমাণ কত, আমাদের D কোণের মান দেওয়া ছিল। তাহলে ত্রিভুজ DEF এ D কোণ প্লাস E কোণ প্লাস F কোণ = 180 ডিগ্রি বা 180 ডিগ্রি। তোমরা জানো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাই আমি এখানে লিখতে পারি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি অর্থাৎ কোণ D প্লাস কোণ E প্লাস কোণ F = 180 ডিগ্রি। D কোণের মান আমরা জানি, কারণ D কোণের মানটা প্রশ্নে দেওয়া ছিল। তাহলে D কোণের পরিবর্তে আমি চাইলেই D এর মানটা বসাতে পারি। D এর মান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি প্লাস কোণ E প্লাস কোণ F = 180 ডিগ্রি। এই 40 ডিগ্রিকে আমি পক্ষান্তর করব, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে পাঠাবো। অর্থাৎ এই যে প্লাস 40 ডিগ্রি ওই পাশে যে মাইনাস 40 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি থেকে যখন আমি 40 ডিগ্রিকে মাইনাস করব তখন হয়ে যাবে 140 ডিগ্রি। অর্থাৎ কোণ E প্লাস কোণ F এর মান হচ্ছে 140 ডিগ্রি। তাহলে আমি এক কাজ করি, এখন 2 দ্বারা ভাগ করে দেই, অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 140 ডিগ্রি হয়ে যাচ্ছে 70 ডিগ্রি, আর এখানে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে হাফ কোণ E হাফ কোণ F = 70 ডিগ্রি লেখা যায়। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ PEF, এই যে ত্রিভুজটা ভেতরে ছোট ত্রিভুজটাকে নিয়ে কাজ করব। ত্রিভুজ PEF এ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানেও একই ফর্মুলা অ্যাপ্লাই করব। কোণ P অর্থাৎ কোণ, এই যে P কোণটা, কোণ P, দেখো ইটা কিন্তু দুইটা ত্রিভুজের সাথে কানেক্টেড। তাই আমি এখানে লিখব হাফ কোণ, অর্থাৎ এই দিকে হচ্ছে আমার E কোণের অর্ধেক, আবার এই দিকে হচ্ছে F কোণের অর্ধেক। তাই আমি লিখছি কোণ P প্লাস হাফ কোণ E প্লাস হাফ কোণ F = 180 ডিগ্রি। কারণ এখানে হাফ কোণ মানে হচ্ছে ত্রিভুজের পূর্ণকোণ। তাহলে এই যে কোণ হাফ কোণ E এবং হাফ কোণ F, এখানে মান বের করছিলাম 70 ডিগ্রি। তাহলে এটার পরিবর্তে আমি চাইলে এখানে 70 ডিগ্রি বসাতে পারি। এই 70 ডিগ্রিকে আমি পক্ষান্তর করব, অর্থাৎ প্লাস 70 ডিগ্রি ওই পাশে যে মাইনাস 70 ডিগ্রি হয়ে যাবে। 180 ডিগ্রি থেকে যখন আমি 70 ডিগ্রিকে মাইনাস করব তখন হবে 110 ডিগ্রি। এই P কোণের মান হচ্ছে 110 ডিগ্রি এবং এটাই হচ্ছে আমার প্রশ্ন ক এর আনসার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা প্রশ্ন খ এর সমাধান করি। তাহলে প্রশ্ন খ আমরা দেখি। প্রশ্ন খতে আমাদেরকে বলেছে কি যে প্রমাণ করো যে কোণ DME স্থূলকোণ, অর্থাৎ DME স্থূলকোণ। তার আগে কিছু শর্ত দেওয়া ছিল যে EPকে আমরা বর্ধিত করব। এটা হচ্ছে আমাদের ক এর চিত্র। এই চিত্রটা আমাদের এই প্রশ্নের জন্য প্রয়োজন না, আমি জাস্ট বোঝানোর জন্য এই চিত্রটাকে বাঁ পাশে একটু এঁকে রেখেছি। তাহলে EPকে বর্ধিত করলাম। এই যে বর্ধিত অংশ দেখতে পাচ্ছ, এটা DF বাহুকে M বিন্দুতে ছেদ করে। তাহলে আমি সেটা লিখছি যে ত্রিভুজ DEF এ যেহেতু DE ইজ গ্রেটার দ্যান EF এবং E কোণ এর সমদ্বিখণ্ডক EM, E কোণের সমদ্বিখণ্ডক বাহু EM এর বর্ধিত যদি করি, এই যে EPকে বর্ধিত করলে নাম হলো EM DF কে M বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে যে DME স্থূলকোণ। তাহলে ত্রিভুজ DEF এ DE বাহু EF বাহুর চেয়ে বড়, অর্থাৎ DE ইজ গ্রেটার দ্যান EF।
যদি বড় হয় তাহলে এফ কোণটা হবে, এই যে এফ কোণটা অর্থাৎ কোণ এফটা হবে ডি কোণের চেয়ে বড়। কেন বড় হবে? কারণ হচ্ছে ত্রিভুজের বিপরীত বাহু ত্রিভুজের দুইটি বাহু অসমান যদি হয় তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হয়। সেই শর্তে এই এফ কোণটা ডি কোণের চেয়ে বড় হবে। বা কোণ এফ প্লাস হাফ কোণ ই, আমি এই এফ কোণের সাথে হাফ কোণ ইকে যোগ করেছি এবং কোণ ডি এর সাথে হাফ কোণ ইকে যোগ করেছি। তাহলে এফ কোণ যেহেতু আগে থেকেই বড় ছিল তাহলে হাফ কোণ ই যোগ করার ফলে এর তেমন কোনো পার্থক্য হবে না। তার মানে এই এফ কোণটা এখনও বড় থাকবে, অর্থাৎ কোণ এফ প্লাস হাফ কোণ ই ইজ গ্রেটার দ্যান কোণ ডি প্লাস হাফ কোণ ই, অভিপক্ষকে হাফ কোণ ই যোগ করে। আবার ত্রিভুজ ই এম ডি, ত্রিভুজ ই এম ডি, এবার উপরের ত্রিভুজটাকে নিয়ে কাজ করি, অর্থাৎ বহিস্থ কোণ। তাহলে ত্রিভুজ ই এম ডি এর বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে ই এম এফ, এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে ত্রিভুজের যে বহিস্থ কোণ হয় তার সেই কোণটার মান হয় তার অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে যদি এটা বহিস্থ কোণ হয় তাহলে অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে একটা হচ্ছে এখানে কোণ ডি এবং হাফ কোণ ই, এই দুইটা কোণের যোগফল হবে তার অন্তস্থ অর্থাৎ বহিস্থ কোণের মান হবে অন্তস্থ বিপরীত কোণের যোগফলের সমান। এবং ত্রিভুজ ই এফ এম এর বহিস্থ কোণ ডি এম ই ইকুয়ালস টু অন্তস্থ বিপরীত কোণ এফ প্লাস হাফ কোণ ই, কারণ আমরা জানি বহিস্থ কোণ ত্রিভুজের বহিস্থ কোণের সমান হয় তার অন্তস্থ বিপরীত কোণের যোগফল। তাহলে সুতরাং কোণ ডি এম ই ইজ গ্রেটার দ্যান কোণ ই এম এফ, যেহেতু কোণ এফ প্লাস হাফ কোণ ই ইজ গ্রেটার দ্যান কোণ ডি প্লাস হাফ কোণ ই। আবার যেহেতু কোণ দুইটি সম্পূরক এবং অসমান, সম্পূরক মানে এরা সরল রেখার উপর একটা কোণ দুইটি সম্পূরক কোণ এবং এরা অসমান যদি হয় তাহলে যেহেতু সরল রেখায় দুইটি কোণ উৎপন্ন হলো, তাহলে যদি অসমান হয় তাহলে 90 ডিগ্রি হওয়ার সুযোগ নেই। তাহলে এটা হবে কি যে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট। আমরা জানি 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। সুতরাং কোণ ডি এম ই স্থূলকোণ প্রমাণিত। চলো আমরা প্রশ্ন গয়ের সমাধান করি। প্রশ্ন গতে বলা হয়েছে প্রমাণ করো যে কোণ ই কিউ এফ ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। তাহলে যে তথ্য ছিল সেই তথ্য থেকে আমরা একটি চিত্র এঁকেছি। এখানে ত্রিভুজ ডি ই এফ, এই যে ত্রিভুজটার এই ডি ই বাহুকে আমি পি পর্যন্ত বর্ধিত করেছি এবং ডি এফকে আমি আর পর্যন্ত বর্ধিত করেছি। তাহলে লিখেছি যে ত্রিভুজ ডি ই এফ এর ডি ই বাহুকে পি পর্যন্ত এবং ডি এফ বাহুকে আর পর্যন্ত বর্ধিত করি, ফলে দুইটা কোণ উৎপন্ন হবে, কোণ পি ই এফ এবং কোণ আর এফ ই, এই দুইটা কোণ উৎপন্ন হবে। এবং এই দুইটা কোণ উৎপন্ন হলে এই যে ফলে কোণ ই এবং এফ এর বহিস্থ দুইটি কোণ, যেগুলো আমি আগেই বলেছি যে পি ই এফ এবং কোণ আর এফ ই উৎপন্ন হয়েছে। এখন কোণ পি ই এফ এর সমদ্বিখণ্ডক ই কিউ এবং কোণ আর এফ ই এর সমদ্বিখণ্ডক এফ কিউ পরস্পর কিউ বিন্দু ছেদ করে। প্রমাণ করতে হবে যে কোণ ই কিউ এফ ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। প্রমাণ, ত্রিভুজ ডি ই এফ, ত্রিভুজ ডি ই এফ, তোমরা উপরের এই ছোট ত্রিভুজটা খেয়াল করো। ত্রিভুজ ডি ই এফ, এখানে তিনটি কোণ, ডি কোণ, ই কোণ এবং এফ কোণ। কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ ইকুয়ালস টু 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। বা হাফ কোণ ডি প্লাস হাফ কোণ ই প্লাস হাফ কোণ এফ ইকুয়ালস 90 ডিগ্রি। এটাকে প্রত্যেকটাকে আমি উভয় পক্ষকে আমি 2 দ্বারা ভাগ করেছি। এটা আমার 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ ই কিউ এফ, এই নিচের অংশের এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তাহলে এখানে তিনটা কোণ হচ্ছে, এদিকে আছে ই কোণ, এদিকে আছে এফ কোণ আর এদিকে আছে কিউ কোণ। এই কোণের পুরো নামটা আমি লিখবো, কারণ ই কোণ আবার ওই ত্রিভুজের সাথে সম্পৃক্ত হওয়ায় এখানে ত্রিভুজের পুরো কোণের পুরো নামটি আমাকে দিতে হচ্ছে। তাহলে কোণ ই কিউ এফ প্লাস কোণ কিউ ই এফ প্লাস কোণ কিউ এফ ই সমান 180 ডিগ্রি লেখা যায়। বা ই কিউ এফ প্লাস হাফ কোণ পি ই এফ প্লাস হাফ কোণ আর ই এফ সমান 180 ডিগ্রি। কারণ হচ্ছে ই কিউ এবং এফ কিউ যথাক্রমে পি ই এফ এবং কোণ আর এফ ই এর সমদ্বিখণ্ডক। যেহেতু সমদ্বিখণ্ডক তাই আমি হাফ
লিখতে পারি, বা ত্রিভুজ ই কিউ এ প্লাস হাফ কোণ হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস কোণ ই প্লাস হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস এফ সমান 180 ডিগ্রি লেখা যায়। কেন লেখা যায়? কোণ পি ই এফ ও কোণ আর এফ ই যথাক্রমে ই কোণ ই এবং কোণ এফ এর সম্পূরক কোণ, বা কোণ ই কিউ এ প্লাস 90 ডিগ্রি। এই যে সম্পর্কটা এখন দেখো হাফের সাথে এর মধ্যে যারা ছিল এদের গুণের সম্পর্ক আমি গুণটা করে দেবো। তাহলে এই 180কে 2 দিয়ে ভাগ করলে হয়েছে 90, আর এই 2 যদি সাথে মানে হাফটাকে সাথে গুণ করলে তাহলে হাফ কোণ ই হয়ে যায়, প্লাস এই 180-র সাথে যখন আমি হাফকে গুণ করবো তখন হবে 90 প্লাস মাইনাস হাফটা যখন আমি এফের সাথে গুণ করবো তখন হাফ কোণ এফ ইকুয়ালস 180 ডিগ্রি। এখন তোমরা খেয়াল করো যে এখানে এই যে প্লাস 90 আমি ওই পাশে পাঠিয়ে মাইনাস করে দিয়েছি, অর্থাৎ এ পাশ থেকে 90 ও পাশে মাইনাস হয়ে গেলে 180 থেকে যখন 90 মাইনাস হতো তখন 90 থাকে, আর একটা 90কে আমি রেখে দিয়েছি। এই 90 এখানে থাকবে মাইনাস হাফ কোণ ই মাইনাস হাফ কোণ এফ। এই 90 কেন রেখেছি দেখো, এই যে 90 হাফ কোণ ডি প্লাস হাফ কোণ ই প্লাস হাফ কোণ এফ সমান 90, এই 90-র পরিবর্তে আমি হাফ কোণ ডি প্লাস হাফ কোণ ই প্লাস হাফ কোণ এফ লিখতে পারি, আর আমাদের আগে থেকেই ছিল হাফ কোণ ই প্লাস হাফ কোণ এফ সমান 90 ডিগ্রি। তাহলে এই যে হাফ কোণ ই প্লাস এবং হাফ কোণ ই মাইনাস এই দুইটা কেটে যায়, অর্থাৎ হাফ কোণ ই থেকে হাফ কোণ ই বিয়োগ হয়ে যায়। একইভাবে হাফ কোণ এফ থেকে হাফ কোণ এফ মাইনাস করলে এই দুটোও চলে যায়, থাকে কি কোণ ই কিউ এ প্লাস হাফ কোণ ডি ইকুয়ালস 90 ডিগ্রি। এই যে হাফ কোণ ডি এ পাশে আছে প্লাস আকারে, আমি পক্ষান্তর করব, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে পাঠাবো, পাঠালেই এই যে হাফ কোণ ডি মাইনাস হাফ কোণ ডি হয়ে যাবে, অর্থাৎ কোণ ই কিউ এফ ইকুয়ালস 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। আমাকে প্রশ্ন এটাই প্রমাণ করতে বলেছিল এবং এটাই হচ্ছে আমার অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। পরবর্তী প্রশ্নে আমাদের আছে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম সেট সংক্ষিপ্ত প্রশ্ন 1। প্রশ্ন 1-এ বলেছে a মাইনাস বি ইকুয়ালস 4 এবং এ বি ইকুয়ালস 16 হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো। প্রশ্ন 2-এ বলেছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 5 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করো। প্রশ্ন 3-এ বলেছে a কিউব মাইনাস 21a মাইনাস 20-কে উৎপাদকে বিশ্লেষণ করো। প্রশ্ন 4-এ বলা হয়েছে x টাকায় x% সরল মুনাফায় 4 বছরের সরল মুনাফা x টাকা হলে x এর মান কত। প্রশ্ন 5-এ বলা হয়েছে 1/p ইকুয়ালস √5 মাইনাস 2 হলে পি স্কোয়ারের মান কত। তাহলে প্রথমে আমরা প্রশ্ন 1-এর সমাধান করি। প্রশ্ন 1-এ যে তথ্যগুলো দেওয়া ছিল আমি ওগুলো আগে লিখে নিয়েছি, যে a মাইনাস বি ইকুয়ালস 4, এ বি ইকুয়ালস 16, আমাকে বের করতে বলা হয়েছে a প্লাস বি এর মান। তাহলে a প্লাস বি আমি এটাকে করছি কি, যে a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র বসিয়েছি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আমরা এই সূত্রটা জানি। তাহলে a মাইনাস বি এর মান যেহেতু আমি জানি a মাইনাস বি ইকুয়ালস টু 4, তাহলে a মাইনাস বি এর পরিবর্তে আমি 4 লিখতে পারি, a মাইনাস বি এর উপরে স্কোয়ার থাকায় মানটার উপরে স্কোয়ার দিলাম, প্লাস 4 ইন্টু এ বি এর মান হচ্ছে 16, তাহলে 4 ইন্টু 16, 4 ইন্টু 16 ইকুয়ালস 64। তাহলে এইটাকে গুণ করে আমি এখানে লিখতে পারি, আর 4 স্কোয়ার করলে হয় 16, 16 প্লাস 64 ইকুয়ালস 80। তাহলে আমাকে বের করতে বলা হচ্ছে a প্লাস বি এর মান, আমি মান বের করেছি a প্লাস বি হোল স্কোয়ারে। তাহলে এই স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে রুট করে দিই, 80-র উপর যখন আমি রুট করব তখন মানটা হবে 4√5, অর্থাৎ আমার প্রশ্ন 1-এর অ্যান্সার হচ্ছে 4√5। এটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর। এবার চলো তো আমরা প্রশ্ন 2-এর সমাধান করি। প্রশ্ন 2-এ যে মানগুলো দেওয়া ছিল যে x মাইনাস 1/x ইকুয়ালস টু 5 এবং আমাকে মান বের করতে বলা হয়েছে x কিউব প্লাস 1/x কিউবের। তোমরা বুঝতে পারছো যে x কিউব প্লাস 1/x কিউবের মান বের করতে গেলে আমার x প্লাস 1/x এর মানটা প্রয়োজন। তাহলে আমি সূত্র দিয়ে প্রথমে x প্লাস 1/x এর মানটা বের করে নেব। x প্লাস 1/x হোল স্কোয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সূত্র, x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়ালস টু x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4x ইন্টু 1/x। তাহলে আমি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসিয়েছি, a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, অর্থাৎ এখানে এটা হচ্ছে আমার x আর 1/xটা হচ্ছে b। এক্সকে a এবং 1/xকে b ধরে আমি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসিয়েছি। এখন x মাইনাস 1/x এর মান দেওয়া ছিল 5, তাহলে x মাইনাস 1/x এর পরিবর্তে আমি চাইলে এই 5 লিখতে পারি। এই x মাইনাস 1/x এর উপর স্কোয়ার থাকায় 5-এর উপর একটা স্কোয়ার দিলাম, এই প্লাসটাকে এখানে আনি, 4 উপরে x এবং নিচের x কেটে যায়। তাহলে 5-এর স্কোয়ার করলে হয় 25 প্লাস 4, 25 প্লাস 4 ইকুয়ালস 29।
প্রয়োজন হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের উপরে এর স্কোয়ার ছিল, ওইটাকে আমি বাম পাশ থেকে ডান পাশে পাঠিয়ে দিয়েছি, অর্থাৎ পক্ষান্তর করলে স্কোয়ারটা রুট হয়ে যায়, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু রুট ওভার 29। আমাকে বের করতে বলা হয়েছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউর মান। আমাকে প্রশ্নে বলা হয়েছিল এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউর মান নির্ণয় করো। তাহলে আমি লিখছি প্রদত্ত রাশি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ, এই এক্সটাকে এ এবং ওয়ান বাই এক্সটাকে বি ধরে আমি এ কিউ প্লাস বি কিউর সূত্র লিখবো। এ কিউ প্লাস বি কিউর সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এ বি লিখবো না, কারণ অঙ্কে আসতে হচ্ছে এক্স আর ওয়ান বাই এক্স, তাহলে এর বি এর পরিবর্তে আমি এক্স আর ওয়ান বাই এক্সই লিখবো। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস 3x ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমি এখানে বের করেছি রুট ওভার 29। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের পরিবর্তে আমি চাইলে মানটা বসাতে পারি, এবং এখানে এক্স এক্স কেটে যায়, কেটে গেলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট ওভার 29। এখানে 29-এর উপর যদি কিউব করি, এখানে আমি একটু খসড়া দেখিয়ে দিই তোমাদেরকে যে এখানে মানটা হচ্ছে 20, আমি একবারে বসিয়ে হিসেব করে দিয়েছি। তাহলে 29 রুট ওভার 29 এর উপর যদি আমি কিউব করি, তাহলে যে সংখ্যাটা হয় তা হয় হচ্ছে 29 রুট 29। তাহলে আমি মানটাকে একবারে বসিয়ে দিয়েছি, মাইনাস 3 রুট 29। 29 রুট 29 থেকে যখন আমি 3 রুট 29 মাইনাস করবো, তখন সংখ্যাটা হবে 26 রুট 29। আর এটা হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। প্রশ্ন 3-এর সমাধান করি। প্রশ্ন 3-এ বলা হয়েছে যে এ কিউ মাইনাস 21a মাইনাস 20 এর উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে উৎপাদকে বিশ্লেষণ মানে কি? এই বীজগণিতের রাশিটাকে ভেঙে আমি 2 বা ততোধিক বীজগণিতের রাশির গুণফল আকারে প্রকাশ করব। তাহলে এটাকে আমি এ কিউ প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, একটা স্কোয়ারকে প্লাস করছি, একটাকে মাইনাস করছি, আর এই 21a-কে ভেঙে এ মাইনাস 20a লিখেছি মাইনাস 20। এখন আমার কমন নেওয়ার পালা। এইটুক থেকে আমি কমন নেব এ স্কোয়ার, তাহলে এখানে একটা এ থাকে, এখানে এ স্কোয়ার কমন নেওয়া মানে এ স্কোয়ারকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়। এখানে কমন দিলাম মাইনাস এ, তাহলে এখানে এ স্কোয়ার একটাই কমন নিয়েছি, তাহলে আরও একটা আছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এই যদি কমন নিয়ে নিই তাহলে এখানে একটা 1 থাকে, মাইনাস 20 কমন দিলাম, তাহলে এখানে একটা এ থাকে এবং মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ব্র্যাকেটের মধ্যে এ প্লাস 1 এ প্লাস 1 এ প্লাস 1। তাহলে আমি চাইলে আরেকবার এ প্লাস 1 কমন নিতে পারি, নিলাম এ প্লাস 1 কমন, তাহলে এখানে থাকে হচ্ছে এ স্কোয়ার, এখানে থাকে মাইনাস এ এবং এইখানে থাকে মাইনাস 20। এই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 20, এই এটাকে আমি আবার মিডল টার্ম ব্রেকিং করব। তাহলে এ স্কোয়ার এখানে 5a প্লাস 4a মাইনাস 5a প্লাস 4a, অর্থাৎ মাইনাস 5a থেকে যখন আমি প্লাস 4a বিয়োগ করব তখন মাইনাস এ থাকবে, এবং 4 এবং 5-এর গুণফল হচ্ছে 20, অর্থাৎ 4 এবং 5-এর গুণফল 20। এখান থেকে আবার কমন নেওয়া যায়, এ কমন নিলাম, নিলে এ মাইনাস 5, এখান থেকে প্লাস 4 কমন নিলে থাকে এ মাইনাস 5। তাহলে এ মাইনাস 1, এই এ মাইনাস 5 দুইটা থেকে একটা কমন নেওয়া যায়, আর এখানে থাকে এ প্লাস 4। তাহলে এটাই হচ্ছে আমার আনসার যে এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 5 ইন্টু এ প্লাস 4। এটা হচ্ছে আমার বীজগণিতের যে রাশিটা ছিল তার উৎপাদকের বিশ্লেষণ। সমাধান 4। সমাধান 4 প্রশ্নে বলা হয়েছিল এক্স এর মান বের করতে। তাহলে আমরা লিখেছি যে x% হারে x টাকায় 1 বছরে মুনাফা x এর x বাই 100%-এর জন্য 100 লেখা যায়। তাহলে x গুণ করলে x স্কোয়ার, তার মানে হচ্ছে x স্কোয়ার ডিভাইডেড বাই 100। তাহলে এটা হচ্ছে 1 বছরের মুনাফা। তাহলে 4 বছরের মুনাফা 4 দিয়ে গুণ করব, তাহলে 4x স্কোয়ার বাই 100, এটা হচ্ছে 4 বছরের মুনাফা। প্রশ্নে বলতে 4 বছর পরে এই মুনাফাটা হয় x টাকার পরিমাণ। তাহলে লিখতে পারি শর্ত মতে 4x স্কোয়ার বাই 100 ইকুয়ালস x, x দিয়ে ভাগ করে দিলাম, তাহলে x কে x দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, এখানে x স্কোয়ারকে x দিয়ে ভাগ করলে একটা x থাকে। তাহলে x এর মান বের করব, এক্সটা থাকবে, এই 4 ছিল গুণ আকারে এসে ভাগ হয়ে গেছে, আর এটা ছিল ভাগ আকারে ওই পাশে যে 1-এর সাথে গুণ হয়ে গেল। 100-কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে মানটা হয় 25, অর্থাৎ x এর মান 25। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। প্রশ্ন 5-এর সমাধান। প্রশ্ন দেওয়া ছিল 1/p ইকুয়ালস √5 - 2। এই মানটা দেওয়া ছিল, আমাকে পি স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে। তাহলে 1/p এর মান যদি √5 - 2 হয়, তাহলে p এর মান হবে √5 + 2, সে মানটা আমি লিখে নিয়েছি। তাহলে পি স্কোয়ারের মান চাইছে, আমি উভয় পক্ষকে বর্গ করে দিলাম, আমি চাইলে এখানে লিখতে পারি বর্গ করে। তাহলে পি স্কোয়ার ইকুয়ালস √5 + 2 হোল স্কোয়ার, দুই পাশে বর্গ করছি, আমি এখানে লিখলাম বর্গ করে, বর্গ করে। তাহলে বর্গ করলে কি হচ্ছে, এই মানে √5-কে আমি এ ধরবো এবং 2-কে ধরবো বি, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্র হবে। a + b হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে a² + 2ab + b²। তাহলে আমি সূত্রটা বসিয়ে দিই,
এ স্কোয়ার অর্থাৎ রুট ওভার 5 এর উপর স্কোয়ার প্লাস 2a রুট 5 হচ্ছে a আর 2টা হচ্ছে b প্লাস b স্কোয়ার অর্থাৎ 2 এর উপর স্কোয়ার। 5 এর রুট এবং স্কোয়ার কেটে যায়, তাহলে থাকে 5 এবং এই 2 এবং এই 2 গুণ করলে হয় 4 রুট 5 আর 2 এর স্কোয়ার করলে হয় 4 অর্থাৎ 4। তাহলে এই 5 এবং 4কে যখন যোগ করব তখন হয়ে যাবে 9। তাহলে উত্তরটা হচ্ছে 9 প্লাস 4 রুট 5 এবং 9 প্লাস 4 রুট 5 এটাই হচ্ছে আমার প্রশ্ন 5-এর উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। আমাদের পরবর্তী প্রশ্ন হলো সৃজনশীল প্রশ্ন 3। তাহলে সৃজনশীল প্রশ্ন 3টা আমরা একটু এক নজরে দেখে নিই। এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস এন এবং এ কিউ প্লাস বি কিউ ইকুয়ালস পি কিউ। প্রশ্ন কতে বলা হয়েছে এম ইকুয়ালস 0 হলে দেখাও যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়ালস 0। প্রশ্ন খতে বলেছে সি ইকুয়ালস 0 হলে দেখাও যে এম কিউ প্লাস 2pq ইকুয়ালস 3mn। প্রশ্ন গতে বলেছে এম ইকুয়ালস 10 এবং এন ইকুয়ালস 38 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে চলো প্রথমে আমরা প্রশ্ন ক এর সমাধান করি। তাহলে উদ্দীপকে যে তথ্যগুলো দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়ালস এম, এটা আমি লিখে নিয়েছি। আমার এই অঙ্কের জন্য এম এর মান 0, তাহলে লিখতে পারি যে এম যদি 0 হয় তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস 0, কারণ এম এর পরিবর্তে আমি এখানে মানটা 0 বসিয়ে দিলাম। এই প্লাস সিটাকে পক্ষান্তর করে ওই পাশে নিয়ে যাই, অর্থাৎ বাম পাশ থেকে যখন ডান পাশে নেব প্লাস সিটা মাইনাস সি হয়ে যাবে। আমি উভয় পক্ষে ঘন করেছি অর্থাৎ কিউব করছি। এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস এই সি এর উপর কিউব করলাম, ওই পক্ষে কিউব করলে যেটা হয় এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়, তাহলে আমি সূত্রটা বসাতে পারি এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। তোমরা চাইলে এই লাইনটা না করে সরাসরি এই লাইনটা করতে পারো, এটাও কিন্তু পরবর্তী আর একটা সূত্র এ প্লাস বি হোল কিউবের সূত্র। আবার যদি তুমি চাও এই লাইনটা করে কমন নিয়ে ওটা করবা, সেটাও চাইলে করতে পারো। তাহলে আমি একটু প্রথমে সূত্রটা লিখে তারপর কমন নিয়েছি এ কিউ প্লাস এ বি কিউ, এখানে 3a স্কোয়ার বি এবং 3ab স্কোয়ার, 3ab কমন নিয়েছি, এখানে থাকে a এখানে থাকে b ইকুয়ালস মাইনাস সি কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab, এই a প্লাস b এর মান হচ্ছে এই দেখো মাইনাস সি, তাহলে আমি চাইলেই a প্লাস b এর পরিবর্তে মাইনাস সিটাকে বসাতে পারি। তাহলে এ কিউ প্লাস বি কিউ 3ab এর সাথে যখন আমি মাইনাস সিটাকে গুণ করব তখন প্লাসে মাইনাসে মাইনাস 3abc হয়ে যাবে ইকুয়ালস টু মাইনাস সি কিউ। এই মাইনাস সি কিউকে আমি পক্ষান্তর করব, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসব। তাহলে এটা ছিল মাইনাস, এ পাশে হয়ে গেল প্লাস, আর যেহেতু ডান পাশে কিছু নেই সমান একটা 0 লেখা যায়, সুতরাং বলা যায় যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc ইকুয়ালস 0। আমাকে এটাই দেখাতে বলা হয়েছিল, আমি দেখিয়ে দিয়েছি। এটাই ছিল প্রশ্নের সমাধান। তাহলে চলো আমরা প্রশ্ন খ এর সমাধান করি। প্রশ্ন খতে উদ্দীপকের যে তথ্যগুলো দেওয়া ছিল সেগুলো আমি লিখে নিয়েছি। উদ্দীপকের তথ্য অনুসারে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস এন এবং এ কিউ প্লাস বি কিউ ইকুয়ালস পি কিউ, এগুলো উদ্দীপকে দেওয়া ছিল। আর এই খ অঙ্কের জন্য দেওয়া ছিল সি ইকুয়ালস 0, তাই আমি লিখে নিয়েছি দেওয়া আছে সি ইকুয়ালস 0। যদি সি ইকুয়ালস 0 হয় তাহলে আমি কি করতে পারি, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস এম, এই মানটাকে আবার লিখছি এবং এই সি এর মানটা 0 বসিয়ে দিয়েছি। তাহলে কি হচ্ছে যে a প্লাস বি প্লাস 0 ইকুয়ালস এম, তাহলে 0 যদি a প্লাস বি এর সাথে যোগ করি তাহলে a প্লাস বি হবে, তাহলে a প্লাস বি ইকুয়ালস এম। এখানেও আমি সি এর মান 0 বসাবো, তাহলে এখানে সি এর পরিবর্তে 0 বসিয়ে দিলাম। তাহলে যেটা হচ্ছে শেষে তা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস এন। এখন আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এম কিউ প্লাস 2pq ইকুয়ালস 3mn। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটা তুলেছি এম কিউ প্লাস 2pq। এই এম এর যে মানটা আমি বের করেছি এ প্লাস বি, আমি চাইলে এম এর পরিবর্তে এ প্লাস বি বসাতে পারি। তাহলে আমি এম এর পরিবর্তে এ প্লাস বি বসিয়ে দিলাম এবং 2 এই যে পি এর মান এ কিউ প্লাস বি কিউ, এই পি কিউ এর পরিবর্তে কিন্তু আমি এ কিউ প্লাস বি কিউ বসাতে পারি। 2 এর সাথে পি কিউ এর গুণের সম্পর্ক ছিল, তাই ব্র্যাকেট দিয়ে একটা গুণের সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা বসিয়ে দেবো এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। এই 2-র সাথে যেহেতু ভেতরে ব্র্যাকেটের মধ্যে যারা আছে তাদের গুণের সম্পর্ক, তাহলে আমি গুণটা করে দিই। 2-র সাথে এ কিউ গুণ করলে হবে 2a কিউ প্লাস 2-র সাথে বি কিউ গুণ করলে হবে 2b কিউ। এ কিউ এখানে হচ্ছে 2টা আর এখানে হলো 1টা, তাহলে আমি যোগ করতে পারি 2a কিউ আর এ কিউকে যোগ করলে হবে 3a কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। বি কিউ হচ্ছে এখানে একটা আর এই হচ্ছে 2টা, তাহলে টোটাল কয়টা হয় 3টা, 3b কিউ লেখা যায়।
এইটুকের মধ্যে আমি কমন নেব। এখন আমার কমন নেওয়ার পালা। এই অংশটা এবং এই অংশটার মধ্যে কি কমন যায়? কমন যায় হচ্ছে 3 কমন যায় এবং a স্কয়ার কমন যায়। তাহলে 3a স্কয়ার যখন আমি কমন নেব তাহলে এখানে একটা a থাকবে প্লাস এখানে থাকবে b প্লাস এখানে 3b স্কয়ার কমন যায়, 3b স্কয়ার কমন দিলাম তাহলে এখানে একটা a থাকে আর এখানে থাকে b। আবার কমন নিব, এই পাশে a প্লাস b আছে, এই পাশে a প্লাস b আছে, কমন নেওয়া যায়। এখানে 3 আছে এবং এখানে 3 আছে, এটাও কমন নেওয়া যায়। তাহলে আমি কমন নিলাম 3 ইন্টু a প্লাস b। তাহলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে a স্কয়ার, এখানে থাকে প্লাস b স্কয়ার। এই 3 কে এখানে লিখলাম। a প্লাস b এর পরিবর্তে আমি লিখতে পারি m, কারণ a প্লাস b এর মান হচ্ছে m এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের মান n। তাহলে আমি চাইলেই a স্কয়ার প্লাস b স্কয়ারের পরিবর্তে n লিখতে পারি। তাহলে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এই মানটা আসলে হবে 3mn এবং আমি সেটা বের করে দিয়েছি যে মানটা হচ্ছে 3mn। তাহলে লিখতে পারি অতএব mq প্লাস 2pq ইকুয়ালস 3mn শুড বা দেখানো হলো। তাহলে চলো আমরা এবার প্রশ্ন গ এর সমাধান করি। তাহলে উদ্দীপকের তথ্য অনুসারে উদ্দীপকে যে তথ্য দেওয়া ছিল a প্লাস b প্লাস c ইকুয়ালস m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস n, এই মানগুলো দেওয়া ছিল প্রশ্ন একেবারে উদ্দীপকে। এবং প্রশ্ন গ এর জন্য m এর মান দেওয়া ছিল 10 এবং n এর মান দেওয়া ছিল 38। আমি এগুলো লিখে নিয়েছি। তাহলে a প্লাস b প্লাস c, যেহেতু m এর মান 10 তাহলে m উঠায় 10 লেখা যায়। একইভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই n এর পরিবর্তে লেখা আছে 38। আমাকে মান নির্ণয় করতে বলছে যে রাশিটি, সেই রাশিটা আমি তুলেছি। প্রদত্ত রাশি a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এখানে আসলে আমি এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র লিখব। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এই প্লাসটাকে এখানে দিলাম। এখানে একইভাবে বিটাকে ধরবো a, সিটাকে ধরবো b, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে b মাইনাস c হোল স্কয়ার সূত্র কি হচ্ছে? b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস একইভাবে এখানেও সেই একই সূত্র হবে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। a স্কয়ার এখানে একটা আর এখানে একটা a স্কয়ার যোগ করলে হবে দুইটা স্কয়ার, তাহলে 2a স্কয়ার। একইভাবে b স্কয়ার স্কয়ার 2b স্কয়ার, c স্কয়ার এবং c স্কয়ার যোগ করলে হবে প্লাস 2c স্কয়ার। তারপরে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca পরপর লিখে দিলাম। এইটুকের মধ্যে অর্থাৎ প্রথম অংশে এই অংশটার মধ্যে 2 কমন যায়, আমি 2 কমন দিলাম। কমন দিলে কি হয়? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর এই অংশটার মধ্যে মাইনাস 2 কমন যায়। মাইনাস 2 কমন দিলে কি থাকে? যে ab প্লাস bc প্লাস c। এই 2 এখানে লিখলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান হচ্ছে 38। তাহলে 2 ইন্টু 38 মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, এটার মান তো বসাতে পারছি না। তাহলে এখানে আমি আবার সূত্র অ্যাপ্লাই করি। সূত্রটা কী হবে? 2 ইন্টু ab প্লাস bc প্লাস c এর সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 10। তাহলে a প্লাস b প্লাস c এর পরিবর্তে লেখা যায় 10, যেহেতু পুরা এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তাহলে 10 এর উপর একটা স্কয়ার হবে মাইনাস এটার মান হচ্ছে 38। তাহলে 2 ইন্টু 38 এটা গুণ করলে হচ্ছে 76। তাহলে 76 মাইনাস 10 এর স্কয়ার করলে 100 মাইনাস 38। 100 থেকে যখন আমি 38কে বিয়োগ করবো, অর্থাৎ 100 থেকে যখন 38 মাইনাস করব তখন সংখ্যাটা হবে 62। 76 থেকে যখন 62কে মাইনাস করব তখন সংখ্যাটা হবে 14। অর্থাৎ আমার প্রশ্ন গ এর অ্যান্সার হচ্ছে 14। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। প্রশ্নের পরবর্তী অংশে আমাদের জন্য 5টি সংক্ষিপ্ত প্রশ্ন অপেক্ষা করছে। আমরা একটু এক নজরে প্রশ্নগুলো দেখে নিই। সংক্ষিপ্ত প্রশ্ন 2। প্রশ্ন 1, উপাত্তসমূহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর হচ্ছে 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত? প্রশ্ন 2, 1 to 22 অর্থাৎ 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্য কত? প্রশ্ন 3, 1 0 1 0 1 0 1 0 1 0 1 সংখ্যাগুলোর গড় কত? প্রশ্ন 4, কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন 52 কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত? প্রশ্ন 5, 28 30 25 27 28 25 32 সংখ্যাগুলোর প্রচুরক কত? এক নজরে আমরা প্রশ্নগুলো দেখে নিয়েছি। তাহলে চলো আমরা পর্যায়ক্রমে একটি একটি করে সকল প্রশ্নের সমাধান করার চেষ্টা করি। তাহলে সমাধান 1, সমাধান 1-এ আমাদের প্রশ্ন কি দেওয়া ছিল? শ্রেণীর নিম্নসীমা 31, পরিসর 90। তাহলে সর্বোচ্চ সংখ্যা বের করতে বলেছে। তাহলে সর্বোচ্চ সংখ্যা ইকুয়ালস টু পরিসর প্লাস সর্বনিম্ন সংখ্যা, তার থেকে 1 মাইনাস করলে আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়ে যাব। তাহলে 90 প্লাস 31 মাইনাস 1, এখানে যোগ করলে যেটা হয় 121 মাইনাস 1 120। এটা হচ্ছে আমার এখানকার সর্বোচ্চ সংখ্যা। সমাধান 2, 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো 3 এর গুণিতক, অর্থাৎ সংখ্যাগুলো হবে 3
6, 9, 12, 15, 18, 21 আমাকে বের করতে বলা আছে এদের মধ্য। দেখো আমি এদের মধ্য কীভাবে বের করব। এখানে আমরা ডান দিক থেকে একটা সংখ্যাকে বাদ দিই, বাম দিক থেকে একটা সংখ্যাকে বাদ দিই। এখানে ডান থেকে একটাকে বাদ দিই, বাম থেকে একটাকে বাদ দিই। এখানে ডান থেকে একটাকে বাদ দিই, বাম থেকে একটাকে বাদ দিই। মাঝখানে যে সংখ্যাটা থেকে যায় সেটাই হচ্ছে আমার এই অঙ্কের মধ্যক, অর্থাৎ এখানে 12 হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার। তাহলে সমাধান 3, আমার এই সংখ্যাগুলো দেওয়া ছিল এবং এই সংখ্যার গড় বের করতে বলা হয়েছে। তাহলে সংখ্যাগুলোর যোগফল হয় 6 এবং এখানে মোট গণসংখ্যা হচ্ছে 11। তাহলে আমার গড় বের করতে গেলে কী করতে হবে, আমার যোগফলকে গণসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার যোগফল হচ্ছে এখানে 6 ডিভাইডেড বাই 11, মানটা আমি ক্যালকুলেটর ব্যবহার করে যেটা পাই তাহলে হচ্ছে 0.55। এই 0.55 হচ্ছে আমার এই সংখ্যাগুলোর গড়। সমাধান 4 অর্থাৎ প্রশ্ন 4-এর সমাধান। 30 জন বালকের গড় ওজন 52 কেজি, 15 জন বালিকার গড় ওজন 40 কেজি। তাহলে যেহেতু গড় ওজন দেওয়া আছে, আমাদের মোট ওজনের প্রয়োজন নেই। শিক্ষার্থীদের গড় ওজন অর্থাৎ এই 52 প্লাস 40 আমরা এই দুইটাকে যোগ করে, যে দুইটা সংখ্যা যোগ করছি তাহলে 2 দিয়ে ভাগ করব। তাহলে দুইটা সংখ্যা যোগ করলে হয় 92 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 46। এইটাই হচ্ছে আমার এই শিক্ষার্থীদের গড় ওজন। আমাকে প্রশ্ন 5-এ প্রচুরক বের করতে বলা হয়েছে। তাহলে আমরা সংখ্যাগুলো আরেক নজরে দেখে নিই। 28 এখানে সর্বাধিক সংখ্যা, অর্থাৎ প্রচুরক হচ্ছে যে সংখ্যাটি প্রচুর পরিমাণে থাকে, অর্থাৎ উদ্দীপকের মধ্যে সর্বাধিক যে সংখ্যাটি সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে এখানে সর্বাধিক সংখ্যা আছে 28 এবং 25। এই 28ও এখানে উদ্দীপকে আমাদের প্রশ্নের মধ্যে 2 বার আছে এবং 25ও 2 বার আছে। তাহলে সংখ্যাগুলোর প্রচুরক হবে 25 এবং 28। এটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নের সমাধান করি। আমাদের প্রশ্নের পরবর্তী অংশে পরিসংখ্যান থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসে। তাহলে চলো এক নজরে আমরা প্রশ্নটা দেখে নিই। এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 4। কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের নিবেশন সারণী নিচে দেওয়া হলো। তাহলে এখানে প্রাপ্ত নম্বর আর হচ্ছে গণসংখ্যা 51 to 60, 61 to 70, 71 to 80, 81 to 90 এবং 91 to 100। এখানে গণসংখ্যা অর্থাৎ আমার সংখ্যা দেওয়া আছে, গণসংখ্যাটা 61, 51 to 60, যেখানে 8, এখানে আছে 10, এখানে 15, এখানে 12, এখানে 5। এটা ছিল আমার প্রশ্ন উদ্দীপক। উল্লেখিত সারণী থেকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তাহলে আমরা এক নজরে প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্ন কতে বলেছে চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। প্রশ্ন খ, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। প্রশ্ন গ, প্রদত্ত উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে আমরা প্রশ্ন ক এর সমাধান করব প্রথমে। প্রশ্ন ক অর্থাৎ সমাধান ক, মধ্যক নির্ণয়ের সূত্রটি হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h ডিভাইডেড বাই fm। এখানে চলকের পরিচয় আমি একটি দিই। এখানে L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, n হলো গণসংখ্যা, fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, fm মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর h হচ্ছে শ্রেণীব্যাপ্তি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো প্রশ্ন খ এর সমাধান করি। প্রশ্ন খতে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমি একটি প্রয়োজনীয় ছক করে রেখেছি এবং এই যে শ্রেণীব্যাপ্তি এটা আমার উদ্দীপকে দেওয়া ছিল, গণসংখ্যাটা উদ্দীপকে দেওয়া ছিল। আমি বের করেছি মধ্যমান, বিচ্যুতি এবং বিচ্যুতি গুণ গণসংখ্যা। তাহলে মধ্যমানটা কী করে বের করতে হয়, 51 এবং 60 এই দুইটা সংখ্যাকে যোগ করে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এবং নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যমান। তাহলে এই 51 আর 60কে যোগ করলে যেটা হয় সেটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 55.5। একইভাবে সবগুলো মান আমি বের করেছি। গণসংখ্যা প্রশ্ন দেওয়া ছিল বিচ্যুতি আমি কীভাবে বের করি, বিচ্যুতি নির্ণয়ের সূত্র হচ্ছে xi মাইনাস a ডিভাইডেড বাই h। অথবা আমরা আরও সহজেও বিচ্যুতি বের করতে পারি যে এখানে মধ্যমানের প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাকে যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি একটা আনুমানিক গড় পেয়ে যাব যেটা হচ্ছে a। তাহলে এই এর যে ঘরটা আমি চাইলে এই ঘরটার বিচ্যুতি 0 লিখতে পারি, কারণ সূত্র দিয়েও করলে আসলে এটা 0 আসবে এবং সূত্র দিয়ে প্রত্যেকটি মান যদি আমি বের করি তাহলে উপরেটা হবে -1, -2, নিচের দিকে হবে 1, 2। তাহলে এবার বিচ্যুতি গুণ গণসংখ্যা, বিচ্যুতির সাথে আমি গণসংখ্যা গুণ করি, গণসংখ্যা 8 আর বিচ্যুতি হচ্ছে -2। তাহলে 8 × -2 ইকুয়ালস -16। একইভাবে 10 × -1 ইকুয়ালস টু -10। 15 × 0 ইকুয়ালস 0, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে আসলে 0 হয়। 12 × 1 ইকুয়ালস 12। 5 × 2 ইকুয়ালস 10। তাহলে এবার আমি হচ্ছে স্যামোশন অফ fi ui এর মান বের করব। তাহলে স্যামোশন অফ fi ui এর মান বের করতে গেলে আমি প্রথমে এই সংখ্যাগুলোকে যোগ করি, পরে এই সংখ্যাগুলোকে যোগ করি, তারপরে
একটা সংখ্যা থেকে অন্য সংখ্যাকে বিয়োগ করলে যদি মাইনাসের মানটা বড় হয় তাহলে অ্যান্সারটা মাইনাস আসবে। তাহলে আমি এখানে দেখি 16 এবং হচ্ছে 10 যদি যোগ করি তাহলে -26 হয়, আর এখানে হয় -22। -26 প্লাসে মাইনাসে মাইনাস হয়, -26 থেকে +22 মাইনাস করলে থাকে হচ্ছে -4। তাহলে আমার সামেশন অফ FIU এর মান হচ্ছে -4। আমাকে নির্ণয় করতে বলা হয়েছে গড়, তাহলে গড়ের সূত্রটা লিখে দিই। গড় x mean equals a প্লাস সামেশন অফ FIUI ডিভাইডেড বাই n ইন্টু h। তাহলে এখানে প্রত্যেকটার মান বসিয়ে দিই। n এর মান হচ্ছে 50, এই যে মোট গণসংখ্যা, আর h এর মান 10, এর মান হচ্ছে এই যে আমার আনুমানিক গড় 57.5। এই পুরোটাকে আমি ক্যালকুলেটর হিসাব করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 74.7। এই 74.7ই হচ্ছে আমার এই অঙ্কের অ্যান্সার, অর্থাৎ প্রশ্ন ক্ষয়ের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা প্রশ্ন গয়ের সমাধান করি। আমাকে প্রশ্ন গতে বলা হয়েছে প্রদত্ত উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো। গণসংখ্যার বহুভুজ অঙ্কন করতে গেলে প্রথমে আমাকে একটা সারণী তৈরি করতে হবে, যেখানে থাকবে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান এবং গণসংখ্যা। আমি প্রয়োজনীয় সারণী তৈরি করে নিয়েছি, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা। গণসংখ্যা প্রশ্ন দেওয়া ছিল, শ্রেণীব্যাপ্তিটাও প্রশ্ন দেওয়া ছিল, আর মধ্যমানটা আমরা কী করে বের করেছি সেটা আমরা প্রশ্ন ক্ষতে আলোচনা করেছি। তারপর আরেকবার বলে দিই যে 51 এবং 60 এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমার মধ্যমান। একইভাবে আমি প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান বের করেছি। তাহলে এবার আমি হচ্ছে যেহেতু আমাকে বলা হয়েছে বহুভুজ অঙ্কন করতে, তাহলে চলো আমরা বহুভুজ অঙ্কন করি। তাহলে বহুভুজ আঁকার জন্য আমি প্রথমে একটি ছক পেপার নেব। ছক পেপারে আনুভূমিক একটা অক্ষ যেটাকে আমি x অক্ষ ধরবো এবং উলম্ব একটা অক্ষ যেটাকে আমি y অক্ষ ধরবো, এবং আনুভূমিক অক্ষে আমি শ্রেণীব্যাপ্তির হচ্ছে মধ্যমান লিখবো, অর্থাৎ শ্রেণীব্যাপ্তির মধ্যমান লিখেছি। এই যে মধ্যমানগুলো আমি বের করেছিলাম 55.5, 65.5, 75.5, 85.5 এবং 95.5। আর তার পূর্বে আরেকটা সংখ্যা হবে যেটা 45.5, এটা আমি ভাঙা চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি। তাহলে 55.5 এর গণসংখ্যা ছিল হচ্ছে 8, আমি এখানে লিখেছি 8। যখন আমার শ্রেণীর ব্যাপ্তির মধ্যমান হচ্ছে 65.5, তখন আমার গণসংখ্যা ছিল 10। আমি অর্থাৎ এখান থেকে 10 ঘরে আমি হচ্ছে একটা বিন্দু অঙ্কন করেছি। যখন 75 ছিল মধ্যমান, তখন আমার গণসংখ্যা হচ্ছে 15 আমি একটি বিন্দু স্থাপন করেছি। একইভাবে যখন 85 তখন আমার গণসংখ্যা হচ্ছে 12, আমি 12 একটি বিন্দু স্থাপন করেছি। এবং যখন 95 গণসংখ্যা অর্থাৎ গণসংখ্যার মধ্যমান, তখন আমার গণসংখ্যা ছিল হচ্ছে 5, আমি 5 একটি বিন্দু স্থাপন করেছি। এবং আমি প্রত্যেকটি বিন্দুকে যখন যোগ করে দেব তখন একটা বহুভুজ তৈরি হবে। এবং আমি কি করেছি, আমি যেটা করেছি সেটা হচ্ছে এই x অক্ষে, যে এখানে শ্রেণীব্যাপ্তি দেখতে পাচ্ছ তোমরা 10, অর্থাৎ ঘর হচ্ছে 5টা, আমি শ্রেণীব্যাপ্তি ধরছি 10। তার মানে প্রতি এক ঘরকে আমি 2 গুনেছি, মানে 5 ঘর সমান 10। তাহলে প্রতি এক ঘরকে 2 একক ধরেছি, এবং যে y অক্ষে আমি প্রতি এক ঘরকেই 1 একক ধরে বহুভুজ অঙ্কন করেছি। এবং আমি কি অঙ্কন করেছি সেটা অবশ্যই আমার খাতায় লিখতে হবে, এবং এটা আমি খাতায় লিখেছি। তোমরা দেখো খাতায় লিখেছি যে ছক কাগজে x অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির মধ্যমান, এবং ছক কাগজের x অক্ষ হচ্ছে শ্রেণীব্যাপ্তির মধ্যমান, এবং y অক্ষে গণসংখ্যা ধরি। x অক্ষে প্রতি ক্ষুদ্রতম এক ঘর সমান, x অক্ষে প্রতি ক্ষুদ্রতম, দুঃখিত এখানে ভুল হয়েছে, এক ঘর সমান 2 একক, এক ঘর সমান 2 একক, এবং y অক্ষে প্রতি ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক ধরে প্রদত্ত উপাত্তের বহুভুজ অঙ্কন করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটি। ক্লাসটি অনেক বড় ছিল, বড় হলো এটা আসলে তোমাদের জন্যই করা। তোমরা এতক্ষণ এই ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ চ্যানেলটি, সাবস্ক্রাইব করো টেকনিক ইজি এডুকেশন MCQ চ্যানেলটি, এবং সাবস্ক্রাইব করো টেকনিক ইজি এডুকেশন লাইভ চ্যানেলটি। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।